চলো শুরু করা যাক আজকের ম্যাথ প্র্যাকটিস সেট। আজকের সেটে আছে আমরা যে রেলওয়ে এনটিপিসি ম্যাথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ শুরু করেছিলাম তার 20 নম্বর সেট, বা বলতে পারো 4 জানুয়ারি 2021 সালের শিফট 2 তে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো। তো আগের দিনের মতোই তুমি খাতা পেন নিয়ে বসে পড়ো, দিয়ে শেষ পর্যন্ত গিয়ে দেখো কতগুলো তুমি পাচ্ছ। তো এইভাবেই তুমি প্র্যাকটিস করতে করতে তোমার প্র্যাকটিস স্কিলটা বাড়িয়ে নাও। ঠিক আছে, চলো শেষ পর্যন্ত দেখো, মজা নাও এবং কতগুলো পাচ্ছ সেটা একবার দেখে নাও। অমর এবং কোমলের আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। তাদের প্রত্যেকে যদি প্রতি মাসে 6,000 টাকা সঞ্চয় করে তাহলে অমরের আয় খুঁজুন। দেখো, এই অমর আর এই কোমল আয়ের অনুপাত বলছে 5:4 আর ব্যয়ের অনুপাত বলছে 2:1। বেশ, আমাদের সঞ্চয় মানে কি জানি, আয় মাইনাস ব্যয়। তাহলে এটা যদি আয়, এটা যদি ব্যয় হয়, তাদের ডিফারেন্সটা আমাকে বলছে সঞ্চয়, এটা আমরা জানি। দেখো এদের ডিফারেন্স দেখো তো, 4 - 1 3, 5 - 2 3, অর্থাৎ ডিফারেন্সটা সেম আছে এবং সেটা 3। সেই 3ই সেটা কোশ্চেনে বলে দিয়েছে 6,000 টাকা। ঠিক আছে, তাহলে 1 মানে কত, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3 দিয়ে ভাগ করলে 2,000 টাকা। ঠিক আছে, এবার বলছে অমরের আয় খুঁজুন। অমরের আয় মানে কত, 5। তাহলে 1 যদি 2,000 হয় তাহলে 5 মানে কত হয়, 5 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ 10,000 টাকা। তাহলে অমরের আয় হয়ে গেল 10,000 টাকা, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। পি কিউ এবং আর এর গড় ওজন 58 কেজি। যদি পি ও কিউ এর গড় ওজন 54 কেজি হয় এবং কিউ ও আর এর গড় ওজন 48 কেজি হয় তাহলে কিউর ওজন নির্ণয় করো। দেখো, পি কিউ আর এর গড় ওজন যদি 58 হয় তাহলে টোটাল কত, 3 দিয়ে গুণ করে দেবো। তার মানে কত কেজি হচ্ছে, 3 8 24 4 2, 3 5 15, 2 17, 174 কেজি। এবারে বলেছে কি পি ও কিউর গড় ওজন, তার মানে পি ও কিউর গড় ওজন হচ্ছে 54 কেজি। তাহলে টোটাল কত হবে, 2 দিয়ে গুণ করবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। ঠিক আছে, তারপরে দেখো কিউ ও আর এর গড় ওজন, কিউ ও আর এর গড় ওজন বলেছে 48 কেজি। তাহলে টোটাল কত হবে, এটাকেও আমরা 2 দিয়ে গুণ করে দেবো, 48 2 96। ঠিক আছে, তাহলে এখন আমরা করি কি, এইটার সঙ্গে এটা যোগ করে নিই। এটা যোগ করলে কি পাচ্ছি দেখো, পি কিউ এ কিউ 2 কিউ আর 2 কিউ আর 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 এটা যোগ করলে কত হচ্ছে, 8 6 14 4 থাকে 1, 9 1 10, 1 204। আমাকে কি চেয়েছে, কিউ এর ওজন। দেখো এখানে দুটো কিউ আছে, এখানে একটা কিউ আছে, তাহলে এখান থেকে যদি আমি এটাকে বিয়োগ করে দিই তাহলে কিউ পেয়ে যাবো। বেশ, বিয়োগ করেই দাও। তাহলে কিউ সমান হয়ে গেল, পি আর কেটে গেল, 2 কিউ মাইনাস কিউ মানে কিউ হয়ে গেল। তাহলে 204 আর ওখানে আমার আছে 174। তাহলে 4 4 মিলে গেল 0, 7 করে দিল 3, হাতে 1 30 কেজি। অর্থাৎ কিউ এর ওজন 30 কেজি, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, একদম বেসিক কনসেপ্ট দিয়ে করে দিলাম এটাকে। ঠিক আছে, চলো নেক্সট। একটি সংখ্যা প্রথমে 20% হ্রাস হয় এবং তারপর 15% বৃদ্ধি পায়, তাই প্রাপ্ত সংখ্যাটি আসল সংখ্যা থেকে 64 কম হয়। মূল সংখ্যা কত? দেখো, প্রথমে 20% হ্রাস, এই অঙ্কটাকে প্রথমে টোটাল যে পার্সেন্টেজটা হ্রাস বা বৃদ্ধি হচ্ছে সেটা আগে আমরা বের করে নেবো, xy/100 এই সূত্র দিয়ে। ঠিক আছে, এই পার্সেন্টেজ এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রথমে 20% হ্রাস, তারপরে আমি মাইনাস দিলাম, তারপর কি বলছে 15% বৃদ্ধি, প্লাস দিলাম, দিয়ে প্লাস এক্স মানে -20, ওয়াই মানে 15 ডিভাইডেড বাই 100। তাহলে দেখো এখান থেকে তোমার কত হচ্ছে, -5 আর এখানে -3, মানে দেখো -8%। 8% মানে মাইনাস মানে কম, সেটাই তোমাকে বলে দিয়েছে 64 কম। তার মানে যেটা 8% পেলাম সেটা এখানে 64। তোমাকে সংখ্যাটা চেয়েছে, মানে 100% চেয়েছে, তাই না? তাহলে 8 যদি 64 হয় কি করে পাচ্ছি, দেখো এখানে 8 গুণ করে পাচ্ছি, এখানেও তুমি 8 গুণ করে দিলে অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাবে, অর্থাৎ 800 হয়ে যাবে আসল সংখ্যা। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। একটি রম্বসের একটির কর্ণ অন্যটির 65% থাকে। লম্ব কর্ণকে বাহু হিসাবে ব্যবহার করে একটি বর্গক্ষেত্র আঁকা হয়। রম্বসের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের অনুপাত কত হবে? দেখো, আমি যদি বলি এটা একটা রম্বস, ঠিক আছে না, বললাম এই একটা কর্ণ আর এই একটা কর্ণ। তো কি বলছে, একটা কর্ণ অন্যটির 65%। 65% মানে 65 100, 5 × 65 5 20।
তার লম্বাটা 20 হলে অন্যটা হবে 13, তার মানে এইটা 20 আর এইটা 13। এবারে কি বলছে যে লম্বাকরণকে বাহু হিসেবে ব্যবহার করে, তার মানে এইটাকে যদি আমি বাহু করি দিয়ে যে বর্গক্ষেত্রটা হবে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর রম্বসের ক্ষেত্রফল কোনটা আগে দিয়েছে, রম্বসের ক্ষেত্রফলের সাথে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। রম্বসের ক্ষেত্রফল মানে আমি কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 20 ইন্টু 13। এদিকে কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে বাহুটা কত নিয়েছি 20, তার মানে 20 স্কোয়ার মানে 20 গুণিত 20। ব্যাস, তাহলে একটা 20 আমি কাটিয়ে দিলাম আর 2 দিয়ে গুণ করে দাও, মানে এটা অনুপাত বার করছি না, সমান দেওয়ার দরকার নেই, অনুপাত করছি। তাহলে 13 2 দিয়ে গুণ করলে ওই দিকটা হচ্ছে 40, মানে 13:40 হয়ে যাবে রম্বসের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। রামকুমার 41,000 টাকায় দুটি এলইডি টিভি সেট কিনেছিলেন, একটি 20% লাভে এবং অন্যটি 15% লোকসানে বিক্রি করে। লাভে এবং অন্যটি 15% লোকসানে বিক্রি করে তিনি দেখতে পান যে উভয় টিভি সেটের বিক্রয় মূল্য একই, তার সামগ্রিক লাভ বা ক্ষতি খুঁজুন। দেখো প্রথমটা কি করেছে, 20% লাভে, অর্থাৎ কেনা দাম যদি 100 হয় তার মানে 120 টাকা। এটা একটু আমরা কাটাকাটি করে লিখে নিতে পারবো। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে, 0 0 কাটিয়ে দিলাম, 5 হলে 6। ঠিক আছে, তারপরটা কি বলছে, 15% লোকসানে, তার মানে 100 কেনা দাম হলে 15% লোকসান মানে 85 টাকায় বিক্রি করেছে। তাহলে 5 20 100 5 17 85। বেশ, এইটা আমার এখন আর দরকার নেই। ওকে, এটা আমি কেটে দিলাম। বেশ, আমার কি বলছে, দেখা গেল যে উভয় সেটের বিক্রয় মূল্য একই, তাহলে এইটা আমাদের ক্রয় মূল্য, এইটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি একই হয় তাহলে এখানে 17 গুণ করে দাও আর এখানে 6 গুণ করে দাও, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের সেম হয়ে যাবে। তাহলে কত হচ্ছে বলো দেখি, 5 17 85 আর ওদিকে তোমার হচ্ছে 6 7 42 6 1 6 4 10, এদিকে কত হবে 120 102। তাহলে দেখো এইটা হয়ে যাবে তোমার টোটাল ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। তাহলে 5 আর 2 10 0 থেকে 1 1 1 2 আর এটা তোমার 204। তাহলে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, দুটো টিভির ক্রয় মূল্য, দুটো টিভির বিক্রয় মূল্য। ক্লিয়ার? এই ক্রয় মূল্যটাই তোমার বলে দিচ্ছে 41,000 টাকা। তার মানে আমি কত গুণ করলে পাচ্ছি বলো দেখি, 2 গুণ করলে আমি 2 কেন 2000 গুণ করলে এটা পাচ্ছি। তাহলে এখানেও তুমি 2000 গুণ করলে বিক্রয় মূল্যটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8 20 দুগুণে 40, এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে 41,000 তোমার হচ্ছে ক্রয় মূল্য আর 40,800 হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 200 টাকা কম দেখতে পাচ্ছি, তাই না? তার মানে 200 টাকা হচ্ছে ক্ষতি, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 468 দ্বারা বিভাজ্য 5টি অঙ্কের সর্বাধিক সংখ্যাটি সন্ধান করুন। বেশ, তুমি এক কাজ করো তো, প্রথমে 468টাকে ভেঙে নাও। 4 1 4 4 1 4 4 7 28 দিয়ে 3 খাওয়াবো নাকি, 3 3 9 3 9 27 3 13 39। তার মানে এটাকে যদি আমি বলি 4 9 13, তাহলে যে সংখ্যাটা 468 দ্বারা ভাগ করে যাবে সেই সংখ্যাটা 4 দিয়েও ভাগ করে যাবে, 9 দিয়েও ভাগ করে যাবে, 13 দিয়েও ভাগ করে যাবে। ক্লিয়ার? এবারে তুমি দেখে নাও কোনটা এই ভাগের কেসটা মানে সবগুলাই মিটছে। দেখো 4 দিয়ে, দেখো 4 দিয়ে ভাগের রুল কি না, দুটো লাস্ট ডিজিট, সংখ্যাটা লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ভাগ করে যাবে। দেখো দেখি 68 4 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা, 4 1 4 4 7 28 4 দুগুণে 8, এটা যাচ্ছে না তাই না, তার মানে এটা বাদ হয়ে গেল। 4 1 4 4 6 24 4 1 4, তার মানে তিনটা অপশন পেলাম। এবার 9 দিয়ে দেখো দেখি, 9 দিয়ে ভাগের রুল কি না, সংখ্যাগুলো যোগ করলে যদি 9 দিয়ে ভাগ করা যায় তাহলে টোটাল সংখ্যাটা 9 দিয়ে ভাগ করে যাবে। তা দেখো 8 6 14 4 18 আর 9 9 18 আর 9 দিয়ে ভাগ করে যাচ্ছে, 8 6 14 4 18 সবগুলোই 9 দিয়ে ভাগ করে যাবে। তার মানে তিনটে অপশনের মধ্যে আমি এখন তিনটাই আমি রাখলাম। এবারে 13 দিয়ে আমাকে একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, 13 দিয়ে দেখো ভাগ করলে কোনটা মিলছে। আমি যদি লাস্ট দিক থেকে শুরু করি, 6 13 78 7 13 91 8 6 13 78 8 6 13 78 10 আর 13 করলে 10 করলে 104, 13 3 8 24 8, তাই না? তাহলে এইটা ভাগ করে আছে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর 13 দিয়ে ভাগ করে যাচ্ছে কিনা এইটা শুধু দেখে নাও, কারণ সর্বাধিক বলেছে তো। তাহলে এইটা 13 দিয়ে যদি ভাগ করা যায়
তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এটার থেকে এটা বড়, আর এটাকে আর ভাগ করার দরকার হচ্ছে না। ওই জন্য আমি বড়টা চেক করলাম, বুঝতে পেরেছো কেসটা? এবারে এইটা একটু দেখে নাও তো, 13 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে 7 রং 91, ঠিক আছে, 88, 6 13 78, 10 78 10 106, 13 দিয়ে করলে 106, তো 7 রং 91, 8 খাই দাও, 3 8 24, 4 8 10, 8 2 10, 2 24, তার মানে এইটাই হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বা তুমি মানে যেভাবে খুশি করবে, এটা তোমাকে ভাগ করে করে দেখতে হবে, এইভাবে ভাগ করলে অনেকটা সুবিধা হয়ে গেল, ঠিক আছে। আর 13 দিয়ে ভাগের একটা রুল আছে, সেটা ছোট সংখ্যা হলে আমাদের রুলটা কাজে লাগাতাম, যেহেতু এটা অনেক বড় সংখ্যা ওই জন্য এমনি ভাগ করে নিলেই সুবিধা পাবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি গাড়ি আহমেদাবাদ থেকে শুরু করে বিপরীত দিকে চলে, একটি গাড়ির গতি অন্যটি থেকে 200 কিলোমিটার পার ঘন্টা বেশি। যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিলোমিটার দূরে থাকে, উভয় গাড়ির গতির সমষ্টি কত? দেখো এই গল্প, এখান থেকে এইদিকে একজন যাচ্ছে আর এখান থেকে এইদিকে একজন যাচ্ছে, এটা হচ্ছে আহমেদাবাদ, ঠিক আছে। তো কি বলছে, একটির গাড়ির গতি অন্যটি থেকে 200 কিলোমিটার পার ঘন্টা বেশি, যদি তারা 9 ঘন্টা পরে 4500 কিলোমিটার দূরে থাকে। মানে আমি ধরে নিলাম 9 ঘন্টায় একটা গাড়ি এখানে আছে, একটা গাড়ি এখানে আছে, এই টোটাল দূরত্বটা হচ্ছে 4500 কিলোমিটার। তাহলে উভয় গাড়ির গতির সমষ্টি কি? তাহলে 9 ঘন্টায় তারা টোটাল কতটা গেছে এটা যদি বার করি, তাহলে কিভাবে পার করবো? না 9 দিয়ে আমরা পার করে নেবো, 5 45, 500 কিলোমিটার, ঠিক আছে, 500 কিলোমিটার, 500 কিলোমিটার পার, এটা কি হলো? এটা হলো তোমার দূরত্ব, ডিস্টেন্স আর টাইম। তার মানে দুজনে মিলে তারা টোটাল 500 কিলোমিটার পার ঘন্টা বেগে যাতায়াত করছে, গাড়ি যাচ্ছে। এই যে গতিটা পেলাম, এটা কি গতি পেলাম? এটা আপেক্ষিক গতি, কারণ দুজনেই একসাথে মুভ করছে। এই যে একসাথে মুভ করছে, ঠিক আছে, তাহলে এটা আপেক্ষিক গতি হলো। আপেক্ষিক গতি আবার দুইভাবে ক্যালকুলেশন করা যায়, এক হচ্ছে যোগ করে, দুটো গতিকে যোগ করে, আর দুটো গতিকে বিয়োগ করে। সেটা কখন যোগ করবে? না যখন দুটো দুই মুখে যাতায়াত করে বা বিপরীত মুখে আসে, সেটার ক্ষেত্রে যোগ হয়। আর বিয়োগ হয় কখন? এক মুখে যখন যাতায়াত করে, ঠিক আছে, তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। এটার কেসটা কি, দুটো দুই মুখে যাচ্ছে, তার মানে এইটা যেটা গতিটা পেয়েছি সেই গতিটা যোগ হয়েছে, আর সেটাই তোমাকে চেয়েছিল, উভয় গাড়ির গতির সমষ্টি কত। তাহলে 500 কিলোমিটার হয়ে গেল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে এই যে এত কিছু দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তো সিম্পল কনসেপ্টটা বুঝতে পারলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। 24টি আম গাছ, 56টি আপেল গাছ এবং 72টি কমলা গাছ সারিতে এমনভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র জাতের সমান সংখ্যক গাছ থাকে। উপরে উল্লিখিত গাছগুলো রোপণ করা যেতে পারে এমন ন্যূনতম সংখ্যক সারি খুঁজুন। দেখো একটি সারিতে একই ধরনের গাছ থাকবে, তাহলে টোটাল দেখো 24টা আম গাছ আছে, 56টা আপেল গাছ আছে, 72টা কমলা গাছ আছে। ওকে, এখন যদি আমি এটা লসাও করি, দেখো তো লসাও করলে কত হচ্ছে, 4 ছক 24, 4 14 56, আর 4 রং 72, আর একটা 2 দিয়ে কাটার যাবে না, তাহলে 2 3 6 7 আর 9, তার মানে এইটা যদি গুণ করি 8 হয়ে গেল, অর্থাৎ গোসাগু 8। তার মানে দেখো 24টি আম গাছকে লাগানোর জন্য 3টি সারি লাগবে, 8টা করে আম গাছ থাকবে। তাহলে দেখো 3টি সারিতে 8টাই আম গাছ থাকলো। 56টা আপেল লাগানোর জন্য 7টি সারিতে লাগাতে হবে 8টি করে আপেল গাছ, হ্যাঁ আপেল গাছ। আর কমলা গাছের ক্ষেত্রে 9টি সারি লাগবে, 8টি করে কমলা গাছ। এমন ভাবে লাগাতে হবে যাতে প্রতিটি সারিতে একটি মাত্র যাতে সমান সংখ্যক, তাহলে সংখ্যাটা 8টি, মানে প্রতিটি সারিতে 8টি করে গাছ লাগাতে হবে, সেটা আম গাছ, আপেল গাছ এবং কমলা গাছ। তাহলে ন্যূনতম সারি কতগুলো? এই যে, তাহলে আম গাছের ক্ষেত্রে 3টে সারি, আপেল গাছের থেকে গাছের জন্য 7টা সারি, আর কমলা গাছের জন্য 9টা সারি। তাহলে 9 3 12 সাথে 19টা ন্যূনতম সারি, মানে সংখ্যক সারি লাগবে, ঠিকই 19টা ন্যূনতম সারি লাগবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ধরনের অঙ্ক তুমি আগেও করেছো, আসলে একটু প্র্যাকটিস করলে এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট। একটি রাশির সুদের হার খুঁজুন যা 4 বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে আসলের এত গুণ হয়। তার মানে আসল তোমার যদি এটা হয় সুদ হারে, তার মানে সুদ আসল হচ্ছে তোমার এইটা, তাহলে সুদের হার কি করে? দেখো এটা টিস কি 4 বছর, তার মানে তোমাকে সামথিং টু দি পাওয়ার 4 টু সামথিং টু দি পাওয়ার 4, এইখান থেকে এটা পেতে হবে। এটা তো দেখেই বুঝতে পারছি 10 টু দি পাওয়ার 4 মানে এটা হয়ে যাবে, আর এটা তো আমরা জানি 11 টু দি পাওয়ার 4, তাহলে গ্যাপ কত 1, আর কার উপরে 10-এর উপরে, আর পার্সেন্টের জন্য 100, তার মানে 10% হচ্ছে সুদের হার। এইভাবে তুমি এগুলো ক্যালকুলেশন করবে।
চক্রবৃদ্ধি সুদের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, ওখান থেকে দেখলে এই ট্রিক্স শেখানো আছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। সরলীকরণ করুন। সিম্পল সরলীকরণ। প্রথমে তুমি ব্যাকেটের কাজটা সেরে নাও। 6 9 54, তাই না? তাহলে 0.6। এরপরে গুণের কাজ। তাহলে 4 গুণিত 4 গুণিত, তার মানে 4 × 24, 2.4, তার মানে এদিকে 17 মাইনাস, এদিকে প্লাস, কত হচ্ছে 6 9 54 4 5, 6 থেকে 6 5 11। বেশ, এরপরে দেখো বিয়োগটা এখান থেকে করে নিলে তুমি কত পাচ্ছ বলো দেখি। 11 থেকে 2 বাদ দিল 9, তার মানে 17 প্লাস 9 মানে 26, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো তুমি জানো, বদমাসের রুলটা ইউজ করবে, ব্র্যাকেটের রুল, ভাগের রুল, গুণের রুল, এভাবে তুমি করে নিবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। 1,20,000 টাকায় একটা গাড়ি বিক্রি করে ডেভিড 20% লাভ করে। যদি তিনি গাড়িটি 30% লাভে বিক্রি করেন, তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? দেখো, এই যে টাকাটা যেটা দিয়েছে না প্রথমে, এটা কি টাকা? 1,20,000 টাকাটা, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে প্রথমে বিক্রয় মূল্য যেতে বলেছে, চেয়েছে। তাহলে বিক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেতে গেলে তাহলে দুটো লাভ করতে চেয়েছে, তার মানে আমাকে ক্রয় মূল্য পেতে হবে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে আমাকে উপরে 100 রাখতে হবে। কি বলেছে? 20% লাভ, তার মানে নিচে 120। এটা হলো ক্রয় মূল্য। এবারে যাবো বিক্রয় মূল্যে, তার মানে আবার সোজা পথ, তার মানে নিচে 100 রাখতে হবে। সেক্ষেত্রে কত পার্সেন্ট লাভে? 30% লাভে। লাভ মানে বেশি, মানে 130। এভাবে হিসাব করবে। তারপরে এটা বিক্রয় মূল্য, 20% লাভ করেছে প্রথম ক্ষেত্রে, এই ক্যালকুলেশনটা করলে ক্রয় মূল্য হলো। এই ক্রয় মূল্যটা এবার বেচতে চাইছে, তার মানে 30% লাভ। এই হিসাব। এবারে একটু টাকুস করে এগুলো একটু কেটে নাও, তাহলে তোমার গল্প শেষ। 12 1 12, 1 গায়ে 4টা শূন্য, আর তার সঙ্গে 13 গুণ, মানে 13 গায়ে 4টা শূন্য। কোথায় আছে? বিতে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেশ সিম্পল। প্রফিট লেসেরও ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি এই ট্রিক্স দিয়ে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, তাহলে এই ধরনের অঙ্ক তোমার কাছে দুধে ভাতে হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, গ্রাফটা আমি একটু, এটা ঠিক করা যাবে না। ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি, গ্রাফটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন এবং নিচের প্রশ্নের উত্তর দিন। গ্রাফটি 4টি ভিন্ন কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারীর সংখ্যা দেখায়। দেখো, এ একটা কোম্পানি, বি একটা কোম্পানি, সি একটা কোম্পানি, ডি একটা কোম্পানি। এই সাদা কালারটা, আকাশি কালারটা হচ্ছে ফিমেল, আর কালো কালারটা হচ্ছে মেল। তাহলে এ কোম্পানিতে ফিমেল কর্মচারী আছে 150, তোমার মেল কর্মচারী আছে 250, এভাবে তোমার দেওয়া আছে। কোন কোম্পানিতে পুরুষ ও মহিলা কর্মচারী সংখ্যার মধ্যে পার্থক্য সর্বাধিক? দেখো, এখানে ডিফারেন্স কত? 250 আর 150, মানে 100। ঠিক আছে, 250 আর 150 100। এখানে ডিফারেন্স কত? 350 250, মানে 100। এখানে ডিফারেন্স কত? 50। আর এখানে ডিফারেন্সটা কত? এখানে হচ্ছে 100, 350, 250। তার মানে এইটাই সর্বাধিক ডিফারেন্স পাচ্ছি। তারপর ডি কোম্পানিতে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? গ্রাফ আমি বারবার বলেছি, আরআরবি গ্রুপ ডিতে গ্রাফ থাকে বা এনটিপিসিতে গ্রাফ থাকে। ওই গ্রাফগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অঙ্কটা পড়ে দেখবে, আসলে খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো। 400 এবং 500-র মধ্যে সংখ্যাগুলি 400 এবং 500-র মধ্যে সংখ্যাগুলি যোগফল নির্ণয় করুন, যাদের 8 12 16 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। এটা রুল কি না, প্রথমে 8 12 16 দিয়ে আমাকে লসাগুটা করতে হবে, দিয়ে সেই লসাগুটা দিয়ে দেখতে হবে 400 500-র মধ্যে কোন সংখ্যাগুলো ভাগ করাচ্ছে, দিয়ে শেষে 5 দিয়ে যোগ করবো, যে সংখ্যাগুলো পাবো 5 দিয়ে যোগ করে দিয়ে সেই সংখ্যাগুলোকে যোগ করবো। এটা তো লজিক। তাহলে প্রথমে আমরা 8 12 16 লসাও করবো। দেখো, 8টা তো 16-র মধ্যে ঢুকে আছে, তাহলে আমরা 8কে লাগবে না, 12 16-র মধ্যে যদি লসাও করে দিই, 4 3 12 4 4 16, তাহলে লসাগু হচ্ছে কত বলতো? 48। ঠিক আছে, তাহলে 400 আর 500-র মধ্যে দেখো, এর সঙ্গে 10 গুণ করি 480, তার মানে এরপরে গুণ করলে 500 পেরিয়ে যাবে, তার মানে এইটা হয়ে গেল 500 ঠিক সামনেটাই। আর 10 গুণ করে, মানে 9 গুণ করে দাও, 8 9 72, 8 9 72 7, 4 9 36, আর সাথে তোমার 43। ঠিক আছে, তার মানে এবার 8 হলে 400 থেকে কমে যাবে। তাহলে 400 আর 500-র মধ্যে আমি দুটো সংখ্যাই দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা হচ্ছে 432, একটা হচ্ছে 480। প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে 5 যোগ করে দাও, এখানে যদি 5 যোগ করি হয়ে গেল 437, আর এখানে যদি 5 যোগ করি তাহলে 485। এবারে সংখ্যাগুলি যোগ করতে হবে, সংখ্যাগুলির যোগফল নির্ণয় করুন। তো যোগ করো, 7 5 12, আচ্ছা 12 দিয়ে থাকে 1, 8 3 11-কে 12,
দেখো একটা অপশন পাচ্ছি, সেটা বি, 922 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো এবারে। যদি এ প্লাস বি প্লাস সি সমান 14 হয়, এবি প্লাস বিসি প্লাস সি সমান 47 হয় এবং এবিসি সমান 15 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর মান নির্ণয় করো। একটা সূত্র জানলে এই অঙ্কটা তুমি করতে পারবে। আমি সূত্রটা বলে দিচ্ছি ক্যালকুলেশন তোমার জন্য। সূত্রটা কি না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি। ওকে, দিয়ে থাকবে এস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। প্রত্যেকটার মান দেওয়া আছে, মানগুলো বসাও, আর এইটুকু জায়গাটা ক্যালকুলেশন করতে হবে, মানে এটাকে এদিকে নিয়ে যোগ করে দেবে। এটা তোমার জন্য হোম টাস্ক, কোনটা হবে কমেন্ট বক্সে জানাবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। tan 15 ডিগ্রি প্লাস cot 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। এবারে তোমার ধরো এইটা চেয়েছে, মানে তুমি এবার মান খুঁজতে হবে নিশ্চয়ই, কারণ আমরা তো জানি tan 0 মান, tan 30 মান, tan 45, tan 60, tan 90 এগুলোর মান আমরা ইজিলি বলতে পারি, আর উল্টে দিলে কট হয়ে যায়। কিন্তু 15 ডিগ্রি তো মান জানি না। তুমি কি এবারে মান খোঁজার জন্য হাউতাস করে মাথা কুড়বে? আরে না, কি করবে? tan মানে তো আমি জানি, tan মানে সাইন বাই কস, তার মানে সাইন 15, মানে ডিগ্রিটা দিচ্ছি না, কস 15। আর কট মানে তার উল্টোটা হয়, অর্থাৎ কস 15 বাই সাইন 15। ঠিক না? বেশ, এরপরে তুমি এটাকে লসাগু করবে, এটার সঙ্গে এটা গুণ, তার মানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি, এটার সঙ্গে এটা গুণ, কস স্কোয়ার 15 ডিগ্রি, আর নিচে এটাই গুণ, তাহলে কস 15 সাইন 15। ঠিক না? এবার উপরে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1 হয়, তার মানে উপরটা আমাদের 1 হয়ে গেল। আর নিচটা আমি একটা 2 গুণ করতে চাই উপর নিচে। ঠিক আছে, 2 সাইন 15 কস 15 বা কস 15 সাইন 15, যেটা খুশি করো। আর একটা সূত্র আমি এখানে কাজে লাগাবো, 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। আমি ত্রিকোণমিতির একটা মাত্র চ্যাপ্টার আপলোড করেছি, এই চ্যাপ্টারটা আমি করব, একটু সময় নিয়ে করব, আর কিছুটা আমি অ্যালজেব্রা করে নিই। তাহলে এইটা তোমার কত হয়ে যাবে, সাইন 2 থিটা, উপরে হইল 2 আর নিচে সাইন 2 থিটা, মানে 15 সঙ্গে 2 গুণ মানে 30, আর সাইন 30 এর মান তো আমি জানি হাফ, তার মানে 2 বাই হাফ, তার মানে হয়ে গেল গিয়ে 4, দুইটা উপরে যে গুণ হয়ে যাবে। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 15 ডিগ্রি না মান জেনেও ক্যালকুলেশন আমি করতে পারি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। অনিল দুবেকে 3 বছরের জন্য 7200 টাকা এবং রাঘবকে 8400 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে সহজ সুদে দেন এবং তাদের কাছ থেকে মোট 4968 টাকা সুদ হিসাবে পেয়েছিলেন। প্রতি বছর সুদের হার খুঁজুন। প্রতি বছর সুদের হার ধরে নাও R%। ঠিক আছে, তাহলে 7200 টাকা 3 বছরের জন্য R%, মানে R এর 100। ঠিক আছে, তারপরটা কত বলছে, 8400 টাকা 4 বছরের জন্য R%, মানে R/100। এটা সুদটা, এই টোটাল সুদটাই তোমার বলে দিয়েছে 4968 টাকা, তোমাকে আর চেয়েছে। বেশ, প্রথমে এই দুটো শূন্য কাটিয়ে দিলাম, এই দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 8টা কমন নিলাম, 3 দুগুণে 6 আর 3 7 21, আর এদিকে 4 4 16, 4 32 33, আর ওদিকে তো আছে আমার 4968। ঠিক না? আর এখানটা আর সমান বার করতে গেলে এই দুটোকে যোগ করে নিচে নামিয়ে ভাগ করে দেবো। 4968, 6 6 12 দিয়ে থাকে 1, 3 1 4, 1 5, 3 2 5। ঠিক আছে, তাহলে 9 দুগুণে 18, 5 লং 45 1 40, 5 লং 45 49, 9 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 9% হয়ে গেল তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আমাদের সিম্পল ইন্টারেস্টের যে সিম্পল ফর্মুলা ছিল I= PR/T/100, সেটাই লাগিয়ে আমরা করলাম, PR/T/100, PR/T/100, সেটা টোটাল সুদটা, সেই সুদটাই বলে দিয়েছে তোমার এটা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। 20 জন পুরুষ এবং 15 জন ছেলে 10 দিনে একটা কাজ করতে পারে, 25 জন পুরুষ এবং 10 জন ছেলে 9 দিনে একটা কাজ করতে পারে। ওই কাজটাই একজন পুরুষের দৈনন্দিন কাজের সাথে একটি ছেলের কাজের অনুপাত নির্ণয় করো। বেশ, প্রথম ক্ষেত্রে দেখো 20 জন পুরুষকে আমি এম ধরলাম এবং 15 জন ছেলে বয় ধরলাম, সেই কাজটা 10 দিনে করতে পারে, তাহলে M1D1/W1 একটা কাজ, যেহেতু কাজটা সেম ওই নিচটা দিলাম না। আবার কি বলছে, ওই কাজটাই দেখো 25 জন পুরুষ, মানে 25 জন পুরুষ, 10 জন ছেলে, তার মানে 10 জন বয়, সেই কাজটা কত করছে 9 দিনে। ঠিক আছে,
এখান থেকে তোমাকে এম অর্থাৎ একজন পুরুষ আর একজন ছেলের কাজের অনুপাতটা বার করতে হবে। তাহলে প্রথমে তুমি 10 দিয়ে গুণ করো, 200 M, আর এখানে হচ্ছে 150B। এখানে তুমি 9 দিয়ে গুণ করো, 9 25 225M আর 90B। তাহলে একদিকে এম রাখো, একদিকে বি রাখো। তাহলে দেখো এমটা বেশি, তাহলে এটাকে এদিকে নিয়ে যে ক্যালকুলেশন করে দাও, তাহলে তোমার হয়ে যাচ্ছে 25M। আর এটা কম, এটাকে এদিকে নিয়ে এসে তাহলে 9 6 15 মানে 60B। একটু কাটাকাটি যাবে না, 5 5 25, 5 12 60। তাহলে তোমার চেয়েছে কি এম বাই বি বার করে নাও আগে, তাহলে তোমার সুবিধা হবে। এম বাই বি যদি বার করি তাহলে তোমার এম মানে এটা হবে 12, এটা হবে 5। তাহলে এম ইজ টু বি সমান 12:5। তাহলে একজন পুরুষের আর কাজের অনুপাত মানে একদিনে 12 ইউনিট, একদিনে 5 ইউনিট। বাস 12:5 হয়ে যাবে তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখো। x প্লাস এক্স ইনভার্স সমান 7 হলে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মান করো। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা এক্স ইনভার্স মানেই তো 1/x, আর এক্স ইনভার্স কিউব মানেই তো 1/x কিউব। এটা তুমি তো জানো, 7 কিউব মাইনাস 3 গুণিত 7। এটা একটা সিম্পল ফর্মুলা আছে। এইটা যদি তুমি জানো, n যদি হয় তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব মানে n কিউব মাইনাস 3n। আর তাও যদি না জানো তাহলে এটার একটা ফর্মুলা কি না, x প্লাস 1/x আর হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। তাহলে এটা মানে n, তো n কিউব, আর এটা কেটে গেল তাহলে 3n। এটাই আমি এখানে ইউজ করছি। তাহলে এটা যদি এইটা তোমার চোখের সামনে চলে আসার কথা এরকম থাকলে, তাহলে এটা ইউজ করে নিবে। এবার তুমি ক্যালকুলেশন 7 কমন নিয়ে নাও। 7 7 49 মাইনাস 3 মানে 46, 6 7 42 2 4, 4 7 28 32, 322 হয়ে যাবে অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। ক্ষুদ্রতম সংখ্যাটি খুঁজুন যার দ্বারা 35,280 ভাগ করতে হবে যাতে ভাগফলটি একটি নিখুঁত বর্গ হয়। মানে সম্পূর্ণরূপে বর্গ, মানে কি বলবো, ওটা কি ভাগ নিখুঁত যদি বর্গ হয় তার মানে সেটা কি বলবো, ওটা ভিতরে পারফেক্ট স্কোয়ার। বেশ, তাহলে তুমি কি করবে, 35,280 এটাকে লসাগু করে চলো। 5 দিয়ে খাই দাও, 5 7 35, 5 5 25, 5 36। ঠিক আছে, এবারে 9 খাও, 9 7 9 63, 6 65, 7 9 63, দাঁড়াও 7 9 63 মানে 7, ঠিক আছে 75, 8 9 72, 3 4 9 36। ঠিক আছে, এবারে কত খাবে বলো দেখি, 7 7 খাই দেবো, 7 1 7, 7 1 7, 7 2 14। ঠিক আছে, আরেকটা নিশ্চয় 7 খাবে, 7 1 7, 6 7 42। বেশ 4 4, এই দুটোই একটা হয়ে যাচ্ছে, এই দুটো একটা হয়ে যাচ্ছে, এখানে দুটো 3 আছে, মানে সম্পূর্ণরূপে এগুলো বর্গ হয়ে যাচ্ছে। শুধু এইখানে যদি একটা 5 আমি লাগাতে পারি তাহলে যার দ্বারা ভাগ, তাহলে মানে যার দ্বারা ভাগ করতে বলেছে মানে এই 5টা যদি না থাকে তাহলে আমার সম্পূর্ণরূপে বর্গ হয়ে যাবে। তাহলে এই 5 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে না, আমরা বর্গমূলের চ্যাপ্টারটা করিয়েছি, এই অঙ্কগুলো দেখবে ওখানে সুন্দরভাবে করে দিয়ে আছে, তাই না? চলো নেক্সট অঙ্ক দেখো। দুটি সংখ্যার যোগফল 288 এবং তাদের গসাগু 16, এই ধরনের সংখ্যার কতগুলো জোড়া তৈরি করা যায়? দেখো, গসাগুটা হচ্ছে 16 আর যোগফল হচ্ছে 288। প্রথমে তুমি কি করবে, 16 দিয়ে ভাগ করে দাও, কারণ দুটোতে 16 কমন আছে। তাহলে গসাগু 1 হয়ে গেল, আর 16কে 16 12 তোমার 8, তাই না? ব্যাস, তার মানে এইটা হচ্ছে কি দুটো সংখ্যার যোগফল, এইটা হচ্ছে দুটো সংখ্যার গসাগু। তাহলে এরকম কোন কোন সংখ্যা পাবো যাদের যোগ করলে 18 হবে এবং সংখ্যাগুলোর গসাগু 1 হবে? ক্লিয়ার? সেটা কি পেতে পারি, দেখো 1 + 17 পেতে পারি, কারণ 1 আর 17 গোসাগু 1। 2 + 16 কি নেব না, গোসাগু 2। 3 15 নেব না, 4 14 নেব না, 5 13 নেব, 6 12 নেব না, 7 11 নেব, 8 10 নেব না, 9 9 নেব না। তাহলে এরকম কটা আমি পাচ্ছি, 3টে। তার মানে 3টে জোড়া পাওয়া সম্ভব। ঠিক আছে, কি করলাম, গোসাগু আর যোগ থেকে আমি 16 কমন পেলাম, উড়িয়ে দিলাম। এবার এটা ভুলে যাও, এটা হলো দুটো সংখ্যার গোসাগু 1
আর যোগফল 18। এমনভাবে দুটো সংখ্যা খুঁজো যাদের যোগফল 18 হবে এবং তাদের গোসাগুলো 1 হবে। 1 17 গোসাগু 1, 2 16 হচ্ছে না, কারণ 2 16 গোসাগু 2, আমাকে একবার করতে হবে। এরকম করে করে আমি 3টে জোড়া পেলাম। তাহলে কতগুলো জোড়া তৈরি করা যায়? অপশন এ 3টে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই করে। চলো নেক্সট অঙ্ক দেখো। 6 সেন্টিমিটার ব্যাসের কিছু সিসার গোলককে কিছু জলপূর্ণ একটি নলাকার বিকারে রাখা হয় যাতে সেগুলি সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়। যদি বিকারের ব্যাস 9 সেমি হয় এবং জলের স্তর 32 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে বিকারে সিসার গোলকের সংখ্যা নির্ণয় করো। তার মানে ব্যাপারটা হচ্ছে আয়তনের গল্প। একটা বিকারে এই যে আমার সিসার গোলক আছে সেটা দিলে তো জলস্তর উঠে আসবে। তার মানে কত আয়তন জলস্তর উঠে আসছে, এটা তো গল্প। তার মানে সিসার এই যে বিকারের যে আয়তনটাকে সিসার আয়তন, সিসার গোলকের আয়তন দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা হবে ততগুলো গোলক লাগবে। মানে আমি ধরলাম যে এনটা সিসার গোলক রাখলে আমার 32 সেন্টিমিটার বৃদ্ধি পায়। তার মানে এনটা গোলকের যে আয়তন 4/3 পাই আর মানে 6 সেন্টিমিটার ব্যাস, আর মানে ব্যাসার্ধ, আর কিউব মানে 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, 3 কিউব। এইটা যেটা এইটা সঙ্গে আমার বিকার মানে পাই আর স্কয়ার এইচ, লম্ব বৃত্তাকার শঙ্কু, আর লম্ব বৃত্তাকার শঙ্কু মানে পাই আর স্কয়ার এইচ আয়তন। পাই আর মানে কত, ব্যাস যেহেতু 9, তাহলে ব্যাসার্ধ হলে 9/2, আর স্কয়ার মানে 9/2 এইচ মানে হয়ে গেল তোমার 32 সেন্টিমিটার। ব্যাস এখান থেকে তোমার এনটা বার করতে হবে, কিংবা এটা দিয়ে ডাইরেক্ট ভাগ করলে আমার হয়ে যেত। তা তুমি এক কাজ করো, পায়ে পায়ে প্রথমে কেটে দাও। এখানে দেখো 3 × 27 আর 9 9 81, তার মানে এইটা মিলিয়ে 3 হয়ে গেল। ঠিক আছে, আর 4 8 32, 2 2 4, 2 8, তাহলে 3 2 6 আর 3টা যে ওখানে গুণ হয়ে যাবে, তাহলে এন সমান হয়ে গেল কি 18। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ বিকারে সিসার গোলকের সংখ্যা থাকবে 18টা। তার মানে 18টা সিসার গোলক রাখলে জলের স্তরটা উঠে যাবে 32 সেন্টিমিটার। বোঝা গেল এবার গল্পটা? চলো নেক্সট অঙ্ক দেখো। যদি এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা হয় যাতে √x সমান 8 এবং x² প্লাস ওয়াই সমান 4112 হয়, তাহলে √y এর মান কত হবে? দেখো √x সমান 8 দেওয়া আছে, আমার ওখানে দেখো x² আছে, মানে x² প্লাস ওয়াই সমান দেওয়া আছে 4112, তাহলে আমার x² লাগবে। তাহলে √x যদি 8 হয় তাহলে x মানে কত, 8² তা স্কোয়ার করবো, তার মানে 8² টু দি পাওয়ার 4, সেটাই এখানে লাগাবো। তাহলে ওয়াই সমান তোমার কত হবে, 4112, আর এটা মানে কত 64, এটা মানে কত 64 স্কোয়ার, আর স্কোয়ার করে তো দেখিয়ে দিয়েছিলাম, 4 4 16 থেকে 1, 4 4 24 × 48, 1 49 আর 9 4, 6 6 36 আর 40। এবার এটা বিয়োগ করে নাও তো, 6 × 12 6 থেকে 1, 9 1 10 11 0 0, ওয়াই সমান হয়ে গেল 16। চেয়েছে কত, √y এর মান। √y এর মান মানে 16 বর্গমূল বার করতে বলছে 4, তাহলে হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। সরল করুন করুন প্রথমে ভাগের কাজ লাগিয়ে দাও, 7 9 63, এরপরে যোগের গুণের কাজ 3 3 39, এদিকে -2 আছে, এদিকে 15 তাই। তাহলে প্রথমে এই বিয়োগটা সেরে নাও, কত হচ্ছে 3, তার মানে 15 প্লাস 3 মাইনাস 2, তাহলে 18 মাইনাস 2 মানে হয়ে গেল কি 16, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। পূর্ণ সংখ্যা n কে 9 দ্বারা ভাগ করলে অবশিষ্টাংশ হয় 4। 12n কে 9 দ্বারা ভাগ করলে কত হবে? না 12n কে তুমি 12 কে 9 দিয়ে ভাগ করে দাও, 9 1 কে 9 3, অবশিষ্টাংশ হবে 3। বা তুমি এক কাজ করতে পারো, 4 দিয়ে 12 কে গুণ করো, 4 12 48, 48 কে 9 দিয়ে ভাগ করো, 5 লং 45 3, যেটা খুশি ভেবে করতে পারো। অর্থাৎ সোজা কথায় n কে যদি 9 দিয়ে, দেখো n কে যদি 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 4, ঠিক না? তাহলে আমরা n সমান কি জানি, এটা কিছু নিয়ে নিলাম, স্টার 9 গুণিত স্টার প্লাস 4। ঠিক আছে, এবারে 12n, তার মানে কত হবে, 12n কে যদি আমি কি বলে n এর সঙ্গে যদি 12 গুণ করছি, তো তাহলে এখানে যদি 12 গুণ দাও তো 9 1 কে 9, এটার জন্য একটা ভাগ করে 9 1 কে 9 3, তার মানে সেই 3 ভাগ শেষ থাকবে এখানটায়,
ঠিক আছে, এইভাবে তুমি ভেবে পেয়ে যাবে এটা। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে। ওকে, নেক্সট অঙ্ক দেখো। 30 কিলোমিটার/ঘন্টা বেগে গাড়ি চালিয়ে বিনোদ তার অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার গতি 40 কিলোমিটার/ঘন্টা হয়, তাহলে সে অফিসে 3 মিনিট আগে পৌঁছায়। তিনি তার বাসভবন এবং তার অফিসের মধ্যে ভ্রমণের দূরত্ব খুঁজুন। দেখো, 30 কিলোমিটার/ঘন্টা বেগে যখন যাচ্ছিল তখন 5 মিনিট সে দেরিতে পৌঁছাচ্ছিল, আমি মাইনাস দিয়ে রাখলাম বোঝার জন্য। যদি তার গাড়ির গতি এটা 40 কিলোমিটার/ঘন্টা হয়, তখন কেসটা কি হচ্ছে, 3 মিনিট আগে পৌঁছাচ্ছিল, মানে প্লাস 3 দিয়ে দিলাম। এবারে কেস করো তো, এটা 3 মিনিট, হ্যাঁ, মিনিট আর মিনিট। এবারে দেখো, এটা একটু কাটাকাটি করে অনুপাতটা, বেগের অনুপাত 3:4 করে নিলাম। আমরা কি জানি, বেগকে উল্টে দিলেই তো সময় হয়ে যায়, আর 4:3 তাহলে হয়ে গেল আমার সময়ের অনুপাত। তাহলে সময়ের যে ডিফারেন্সটা কত, 1, সেই ডিফারেন্সটা এখানে তোমাকে বলে দিচ্ছে 5/8। কি করে 5/8 পেলাম, একবার আগে একবার পরে। তাহলে দুটো ডিফারেন্স কি করে পাবো, একবার আগে একবার পরে, যোগ করে দিতে হবে। আর যদি দুটোই আগে হতো বা দুটোই পরে হতো, তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ করতাম। তাহলে এখানে আগে পরে মানে যোগ করলাম, এক মানে 8 ইউনিট। এবারে কি চেয়েছে বলো, তার 3টা বাদ দাও, তার বাসভবন এবং তার অফিসের মধ্যে ভ্রমণের দূরত্ব খুঁজি। তাহলে দূরত্ব মানে কি, দূরত্ব মানে বেগ। বেগ আমি এটা নেব না এটা নেব, যদি এটা নিই তাহলে এই সেটটা নেবো, এইটা, যদি এটা নিই তাহলে এইটা নেবো, বুঝতেই পারছো। যদি এটা নিই তাহলে দূরত্ব, এটা বেগ, তাই না, আমাদের কি বের করতে বলেছে, দূরত্ব, বেগ গুণিত সময়। তাহলে বেগ সময়, সময় এক্ষেত্রে কত হবে, 4। তাহলে 4, 1 মানে যদি 8 হয়, তাহলে 4 মানে কত হবে, 4×32। এটা কিসে হলো, মিনিটে। আমার কিমি/ঘন্টা আছে, তার মানে আমি ঘন্টায় আনার জন্য 60 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, বেশ, 30×60, 2 4 8, 4 4 16, 4 4 16, তাহলে হয়ে যাবে 16 কিলোমিটার। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু তুমি দেখো প্রায় সেটাই পাচ্ছ, তার মানে এগুলো তুমি একটা মাথায় রাখো, ঠিক আছে না। চলো নেক্সট অঙ্ক দেখো। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এতে একটি বৃত্ত রয়েছে, দুটি সমকোণী বাহুর দৈর্ঘ্য 10 সেমি এবং 24 সেমি হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো, এই যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও, একটা সমকোণী ত্রিভুজ ধরো, আর এর ভিতরে যদি একটা বৃত্ত আছে ধরে নিই, ঠিক আছে, ধরে নাও আর কি, এটা বেড়ে কেটে গেল, ওকে। তাহলে আমার এই বৃত্তটার ব্যাসার্ধ চেয়েছে, হয় এটা কিংবা এটা কিংবা এটা, যেটা হোক বার করলেই হয়ে যাবে, সবগুলোই আমাদের ব্যাসার্ধ। তাহলে একটা আছে 10 সেমি আর একটা আছে 24 সেমি। ঠিক আছে, আমি ব্যাসার্ধ যদি 8 ধরি, তাহলে আর সমান জানো কি, এটা হচ্ছে আমার এক্স ধরি, তাহলে এক্স প্লাস সরি এই দুটোর যোগফল 24 + 10 আর ওই এক্সটা বিয়োগ বাই 2। এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখন এক্সটা বার করতে হবে, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করার সূত্র জানি কি, √আন্ডার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা বার করার আগে এক কাজ করে, এখানে 24 আর 10-এর মধ্যে 2 আছে, তাহলে এটা করো 12, এটা আমাদের 5। এবার তুমি দেখো ক্যালকুলেশন করতে সুবিধা পাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 169 মানে 13 হচ্ছে, আর তার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 13 × 26 হয়ে গেল। 2 তো আগে কাটিয়ে নিয়েছিলাম, আর না হলে তুমি 24 স্কয়ার প্লাস 10 স্কয়ার করলে অনেকটা সময় লেগে যাবে, এগুলো ট্রিক্স ইউজ করবে মাঝে মাঝে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত বেরালো, আমাদের এই জায়গাটা আমি 26 বসিয়ে দিলাম। তাহলে দেখো 8/2, 24 34, তার থেকে 26 বিয়োগ 8/2 4, তার মানে আমার বৃত্তটার যে ব্যাসার্ধ সেটা হয়ে গেল 4 সেমি। তাহলে এইটুকু ফর্মুলা একটু মনে রাখতে হবে, এটা একটু নতুন শিখলাম, তাই না। চলো নেক্সট অঙ্ক দেখো। একটি সমদ্বিবাহু ত্রিভুজে এবিসিতে যদি এবি সমান এসি সমান 26 সেমি এবং বিসি সমান 20 সেমি হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন। বেশ, এই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা যদি আমি এ নিই, এটা বি আর এটা সি নিলাম, তাহলে এবি সমান এসি সমান 26 সেমি, তার মানে এটা 26, এটা 26, আর বিসি 20। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি তো আমি জানি, কিন্তু উচ্চতা আমাকে পেতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের মিডল পয়েন্ট, তার মানে এটাকে যদি ভাগ করে দিই, এটা 10 হয়ে গেল। দেখো একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, এটা লম্ব, ভূমি, অতি। একটু আগে তো আমরা করলাম না এই অঙ্কটা, এই যে 26 24 10, তাহলে দেখো 26 আছে 10 আছে, তার মানে এটা 24 হবে। কি করে বুঝলাম, সেই একই স্টাইল, 5 আর 12 করবে,
তাহলে 140 মাইনাস 5 25, মানে 144, এটা কত হচ্ছে 12 হচ্ছে, আর এটা 5 হচ্ছে, যদি 2 দিয়ে কাটিয়ে দিই মানে 144 মাইনাস 25 মানে কত হচ্ছে বলো দেখি, 5 করে 14 9তে 3 3 5 করে 14 9তে থাকে 1, 2 একে 3 11, তাই না? 12 আর 10 তো, তাহলে তোমার হচ্ছে এই সরি এটা 13, ওই জন্যই গোলমাল হচ্ছে। 169 মাইনাস 25 মানে 144 হচ্ছে, তার মানে 12, আর 2 দিয়ে আগে করেছিলাম 12 তুমি 24, এটা তো দেখালাম আগের অঙ্কটাতে। বেশ, তাহলে এবারে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পেয়ে যাব, ঠিক আছে? এটা আমি আর মুছে দিলাম। তাহলে হাফ ইন্টু ভূমি মানে তো কোনটা, পুরোটাই, অর্থাৎ 20, উচ্চতা কত পেয়ে গেলাম 24, তাহলে 2 10 20 আর 24 10 হয়ে গেল 240 সেমি স্কোয়ার, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা তুমি একটু হোম টাস্ক নিয়ে নাও, কত হবে জানো। এই সেটটা একই রকম অঙ্কগুলো, এগুলো সিম্পলিফিকেশনটা পড়বে, তোমাকেই করতে হবে। তাহলে আগে তুমি কি করবে, এখানটায় তুমি করো, এইটা কাইসটা নাও, এটা উল্টে দিলে 5 পেয়ে যাচ্ছ, এটা 7-এর 12, তার সঙ্গে 6 গুণ 7-এর 10, এদিকে 5-এর 2, 5-এর 2 মাইনাস 7-এর 10 প্লাস 3 3 9 2 5, 21-এর 5 হয়ে যাচ্ছে, আর ওটা তোমার 5 হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করে নাও, করে নিয়ে জানাও কমেন্টে 28-এর দাগ এত, আর সেই আগের যেটা হোমটা ছিলাম সেটার দাগ কত, এটা জানাবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। আবার টেবিলের গল্প দিয়েছে, টেবিলটি মনোযোগ সহকারে দেখুন এবং নিচের দেয়া প্রশ্নের উত্তর দিন। সমীকরণটি লিঙ্গের ভিত্তিতে দিল্লির 5টি সরকারি স্কুলের 10ম শ্রেণীতে উত্তীর্ণ ছাত্রদের শতাংশ দেখাচ্ছে। ঠিক আছে, বি স্কুলের ছেলেদের পাশের শতাংশের সাথে সি স্কুলের ছেলেদের পাশের শতাংশের অনুপাত কত? ওকে, চলো একটু দেখি। এইটা আমার বি স্কুল, এটা আমার সি স্কুল, সব উত্তীর্ণ সংখ্যা দিয়েছে। টোটাল বি স্কুলে 32 জন পাস করেছে, আর সিতে 24 জন। আর ছাত্র তথা ছাত্রী মানে এই দিকটা বাম দিকটা ছাত্র, ডান দিকটা ছাত্রী, তাহলে এইটা হচ্ছে 3 ছাত্র ভাগ, আর সি স্কুলে ছাত্র ভাগ 1। এবার তুমি কি করে করবে, ঠিক আছে? কি হিসাব করতে বলেছে, যে সি স্কুলের ছেলেদের পাশের শতাংশের অনুপাত কত, বি স্কুলের ছেলেদের পাশের শতাংশ সাথে সি স্কুলের ছেলেদের পাশের শতাংশের অনুপাত কত। তাহলে আগে বিতে খুঁজো, বিতে কত টোটাল আছে, কত 8, তার মধ্যে ছেলে কত 3, আর টোটাল 32, তাহলে কত হচ্ছে 4 32, 4 3 12, 12, আর এটা যদি অনুপাত নিই 12 গুণিত 100 হলে 12% হচ্ছে, আর 100 লিখছি না, 100 দুদিকে লিখে তো কাটিয়ে দেবো। আর সিতে কত হচ্ছে 1-3 গুণিত 24 মানে 8, তাহলে কত হচ্ছে 4 3 12, 4 2 8। এই হলো গল্প। কি করলাম আরেকবার বলি, যে বি স্কুলে এই বাম দিকটা হচ্ছে মানে আগেরটা হচ্ছে ছাত্র, দ্বিতীয়টা হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্রী। আমার চাই ছেলেদের, দুটোই ছেলেদের, বি স্কুলের ছেলেদের সাথে সি স্কুলের ছেলেদের। তাহলে এখানে ছেলেদের ভাগ কত, টোটাল 8 আর 3, 3-এর 8 ভাগ কতজনের মধ্যে 32 জন, 3-এর 8 গুণিত 32, এখানে 1-3 গুণিত 24। এবার শতাংশের অনুপাত, শতাংশের জন্য তোমাকে 100, এখানে 100 দিয়ে গুণ করতে হতো, ওটা 100 কেটেই যাবে। এবার বুঝে গেছো নিশ্চয়ই? ঠিক আছে, চলো এটা আমাদের লাস্ট অঙ্ক আজকের। এখান থেকে সেক থিটা টেন থিটা যদি আমার মান জানা থাকে, তাহলে আমরা কি জানি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা সমান হয়ে গেল কি 1। সেক স্কোয়ার থিটা মানে কত, 25 এক্স স্কোয়ার, টেন স্কোয়ার থিটা মানে 25 বাই এক্স স্কোয়ার সমান তোমার 1। 25টা তুমি কমন নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এটার আগে দেখো 10 চাই, তাহলে 10 নাও, এটা গুণ থাকলো, এখানে 10 গুণ করে দাও, আর এটাকে এর নিচে নামিয়ে দিলাম, ব্যাস 5 দুগুণে 10, 5 5 25, 2-এর 5 হয়ে গেল তোমার অ্যান্সার। মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। তো যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানাও, উত্তরগুলো জানাও, প্লাস তুমি কতগুলো পারলে সেটাও জানাও। আর যদি মন যায় বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি তোমরা লাইভ ক্লাস চাও সেটাও কমেন্টে জানাও, তাহলে আমি লাইভে আসবো, লাইভে এই সেটগুলো প্র্যাকটিস করবো। ঠিক আছে, চলো পরের সেটে আবার দেখা হচ্ছে, বাই বাই।